পূজিতা, এটা আপনারা সবাই জানেন। তাহলে এখানে দেখলাম যে মনসামঙ্গলের মধ্যে এই যে চাঁদ সদাগর যে ছিল, সে ছিল চম্পাইনগরের বণিক চাঁদ সদাগর। মধ্যযুগে তার মতো এত প্রতিবাদী চরিত্র আর নাই, যে মনসা তাকে কি পরিমাণ অত্যাচার করলো, তারপরেও সে মনসার পূজাটা সে কিন্তু করে নেই। এখন শামীম ভাইকে কি করা যায় বলেন? শামীম ভাই অ্যাড হইতে পারতেছে না। আচ্ছা, এখন আপনারা তো অ্যাড হয়ে বসে আছেন, এখন ওনার দিকে ফেভার করতে গেলে তো আবার আপনাদের এখানে কোয়ালিটি নষ্ট হবে। এখন কি করবো বলেন? দেখি উনি চেষ্টা করুক আস্তে আস্তে। এখন দেখেন যে আমরা মনসামঙ্গলটাকে জাস্ট 2 মিনিটে একবার পড়ে দেই। তো মনসামঙ্গল হচ্ছে দেবী মনসা। সে স্বর্গের আহ, দেবী মনসা, সে চিন্তা করলো যে তার পূজা পৃথিবীতে প্রচার করতে হবে। এই জন্য সে চম্পকনগরের বণিক যে চাঁদ সদাগর, সে ছিল আপনার শিবের। এখন দেখেন এখান থেকে অনেকগুলো বিষয় এখানে আছে। এখানে এই যে চাঁদ সদাগর এবং লক্ষিন্দার, বেহুলা লক্ষিন্দার এবং চাঁদ সদাগরের স্ত্রী যে সনাকা, এরা সবগুলা কিন্তু দেবতা। মানে তাহলে চাঁদ সদাগর এবং আপনার এই যে চাঁদ সদাগরের স্ত্রী সনাকা, তারপর হচ্ছে আপনার লক্ষিন্দার, বেহুলা, এরা সবগুলা দেবতা, এরা সবগুলা আপনার স্বর্গে ছিল। তো স্বর্গে থাকার পর এখন দেবী মনসা চিন্তা করলো যে তার পূজা পৃথিবীতে চালু করতে হবে। এখন দেখেন, একটা এলাকার সবচেয়ে হাই প্রোফাইল যে আছে, সে যদি আপনার পক্ষে কথা বলে, তাহলে আপনার পদমর্যাদা অনেক উপরে উঠে যাবে। এখন মনসা চিন্তা করলো যে আমি যদি আমার পূজা প্রচারণা করি, তাহলে তো আমাকে কারো মাধ্যমে এটা করতে হবে। তখন সেই চলে গেল কার কাছে? আপনার ওই যে চাঁদ সদাগরের কাছে। যা বললো, সেই ছিল চম্পকনগরের বিখ্যাত বণিক, তার 14 ডিঙা মধুকর ডিঙা ছিল, এবং সে বিশাল ধনপতি মানুষেরই, এবং সে ছিল তার দেবতা, এবং সে ছিল সমাজের অধিপতি, এবং তার দেবতাও কিন্তু বড় দেবতা, সেটা হচ্ছে শিব। শিব হচ্ছে তার দেবতা, সে ডান হাতে শিবের পূজা করে। এখন এই মনসা যখন তার কাছে গেল, যে বলে এই চাঁদ সদাগর তুমি আমার পূজা করো, ঠিক আছে, তখন এইবার একদম খুব অপমান করলো মনসাকে, যে বেটি মানুষ, ঠিক আছে, হ্যাঁ, ও তো চাঁদ সদাগর তো খুব মানে কি বলা যায়, খুব ব্যক্তিত্ববান পুরুষ। এই জন্য সেই মনসাকে একদম অপমান টপমান কইরা সে পাঠায়, মানে ওখান থেকে সরাই দিছে। মনসা মানে চলে আসলো। কিন্তু চাঁদ সদাগরের যে বউ, মানে স্ত্রী, সে তার সনাকা, সেই সনাকা কিন্তু আবার মনসার পূজা করত, লুকায় লুকায় পূজা করত। তো একদিন চাঁদ সদাগর দেখা মনসার যে ঘট, মানে ঘট যেটার মাধ্যমে পূজা করে আর প্রতিমূর্তি, এই প্রতিমূর্তি একদম লাথি মাইরা ভাইয়া ফেলছে। এরপরে মনসা আবার তার কাছে আসছে যে চাঁদ তুমি পূজা করো, ঠিক আছে, হ্যাঁ। তখন মনসার নাকি একদম লাথি মেরা কোমরি ভেঙে দিছে, এরকম। তার মানে যে সে কত বেশি প্রতিবাদী ছিল। পরে মনসা কি করলো, তার আহ 6টা সন্তান একে একে মেরে ফেললো। এরপরেও চাঁদ সদাগর আপনার নত হয় নাই। তারপর সে আবার এসে ওই যে এরপরে সনাকা আবার তার ওই যে সপ্তডিঙা, আচ্ছা, এরপরে সনাকা আবার মনসা দেবীর যেহেতু পূজা করে, এই জন্য তাকে বললো যে এরকম যে আমাকে একজন ছেলে সন্তান দাও। তখন সনাকাকে দেবী মনসা তাকে ছেলে সন্তান দিছে, দিয়া বলতেছে যে যে তোমার ছেলে যখন বিয়ে করবে, বাসর রাতে সে মারা যাবে। তো এখন পরে বলছে যে আচ্ছা ঠিক আছে, পরে দেখা যাবে, আগে তুমি তো আগে ছেলে সন্তান দাও। পরে ছেলে সন্তান দিল। এরপর চাঁদ সদাগর যখন ওই যে বাণিজ্য তরী নিয়ে যখন যাওয়া শুরু করলো, তখন কিন্তু চাঁদ সদাগরের যেই সব 14 ডিঙা মধুকর ডিঙা, সেটা কিন্তু ডুবে গেল। এবং চাঁদ সদাগর কোনো রকম কষ্ট টষ্টে সে যখন সাগরের মধ্যে সাঁতরাচ্ছিল, তখন দেবী মনসা তার দিকে ছোট একটা কাঠের টুকরা দিছিল। সেটা ধরতে যাবে, হঠাৎ করে যখন দেখতেছে যে না, এটা মনসার দান, তখন সেই যাকে কাঠের টুকরা ফালাই দিছে। দেখেন যে কতটা প্রতিবাদী চরিত্র। এই জন্য বলে মধ্যযুগের সবচাইতে প্রতিবাদী চরিত্র, প্রতিবাদী পুরুষ, প্রতিবাদী চরিত্র হচ্ছে বণিক চাঁদ সদাগর, যে তার মতো প্রতিবাদী চরিত্র আর নাই। তাহলে প্রতিবাদী চরিত্র হচ্ছে চাঁদ সদাগর, এবং তার প্রমাণটা বললাম। এরপর তো পরে সে রাজ্য টাজ্য সব হারাই ফেললো। এরপরে ওই যে লক্ষিন্দার যে ছিল, লক্ষিন্দার এর সাথে উজানি নগরের সুন্দরী কন্যা, এখানে ওই যে বেহুলার সাথে তার বিয়ে হইলো। এরপর ওই যে বাসর রাতে এখন ওই যে কি বলে মনসা মিস্ত্রিদেরকে বললো যে ছোট একটা ফুটা রাখতে হবে। তো ওই দিয়ে একদম সুতার মতো একটা সাপ যায় বেহুলার যে চুল বেয়ে বেয়ে উপরের দিকে। তাই মেয়েদের চুল দেখছেন কত সর্বনাশের কাজ, যে এই চুল বেয়ে বেয়ে সাপ উঠে গেছে, ঠিক আছে। তো এই চুল বেয়ে বেয়ে যেন বড় চুল রাখবেন না, তো সাপ উঠবে। এই বড় এই চুল বেয়ে বেয়ে কোথায়, ওই যে লক্ষিন্দারকে সবল মেরে দিলে, আর লক্ষিন্দার তো মারা গেছে। তো এরপরে এবার তখন ওই অতীতে যখন যাদেরকে সাপে কামড়াইতো, ওদেরকে
ভেলাই করে সাগরে ভাসায় দেওয়া হইতো নদীতে। তো ভাসায় দিলে তো সাধারণত আর মরে গেলে তো এরকম ভাসায় দিবে। তো ভাসায় যখন দিল তখন বেহুলা এই ইয়ার মধ্যে উঠে গেছে, মানে ভেলার মধ্যে উঠে গেছে। এই ভেলার মধ্যে উঠে সে স্বামীর সাথে ভাসতেছে। তো বলা হয় যে ওই সময় এই যে এই লক্ষিন্দারের মাংসগুলা পচে পচে যাচ্ছে, কিন্তু এরপরও বেহুলা ওখানে পাশ দিয়ে বসে আছে। তো বলা হয় মধ্য যুগের সবচাইতে পুঁতিপনা চরিত্র, সবচাইতে পুঁতিপনা চরিত্র মানে স্বামীর উপর ভক্ত, ঠিক আছে, স্বামীর প্রতি ভক্ত। যখন বেহুলা ওই সময় তার বিয়ে হয়েছে মাত্র, মাত্র বিয়ে হইলে এখনই তার স্বামী মরে গেছে, সে ইচ্ছা করলে এটাকে বাদ দিয়ে সে আর অন্য চিন্তা করতে পারতো, কিন্তু সেটা করে নাই। সে কি করলো, যে এই লক্ষিন্দারকে নিয়ে সে সাগরে নদীতে ভাসলো, ভেলাই করে, ভেলাই করে ভাসলো। অনেক দিন পর সে যাচ্ছে যাচ্ছে, এটাকে বলা হয় মধ্যযুগের সবচেয়ে বেশি প্রতিপনা চরিত্র যেটা, সেটা হচ্ছে কি, যে মনসামঙ্গলের যে বেহুলা। তো উজানিনগরের কন্যা, সাহেবানের কন্যা বেহুলা, সে হচ্ছে সবচেয়ে প্রতিপনা চরিত্র, আর প্রতিবাদী হচ্ছে চাঁদ সদাগর। এরপর যখন সে যাচ্ছিল, এরপর দেখলো যে স্বর্গের ওই যে নেতা ধোবানি, স্বর্গের জামা কাপড় ধুচ্ছে, ওর বাচ্চারা দুষ্টামি করতেছে, ও কি করছে, এক থাপ্পড় আমার বাচ্চাটা মেরে ফেলছে। এবার যাওয়ার সময় আবার বাচ্চাটাকে সে উঠে নিয়ে গেল, জীবিত করে নিয়ে গেছে। মনসা এটা, সরি বেহুলা এটা দেখে তো খুব অবাক, যে তা আমার স্বামীকে বাঁচাই দিবে। তো আবার সে তার কাছে গেল, যে বললো যে আমার স্বামীকে এরকম বাঁচাও। পরে বলতেছে না, ও তো মনসা দেবী ওকে সবল মারছে, আমি পারবো না। পরে উনি স্বর্গে চলে গেল, স্বর্গের যে দেবতাদেরকে নাচ গান দেখায় এটাকে দেবতাদেরকে খুশি করলো, খুশি করে এবার তার স্বামীর প্রাণ ভিক্ষা চাইলো মনসার কাছে। পরে সবাই দেবতারা বললো মনসাকে, এই তুমি ওকে ভিক্ষা দাও। পরে ভিক্ষা যান ভিক্ষা দিল, এবং এবং লক্ষিন্দার জীবিত হইলো, লক্ষিন্দারের যে 6 ভাই যাদেরকে মারে ফেললো, ওরাও জীবিত হইলো। চাঁদ সদাগরের যে সপ্ত ডিঙ্গা মধুকর ডিঙ্গা, সেইটাও আপনার মানে ইয়ে হয়ে গেল, সেটাও আপনার সাগর থেকে উঠে গেল। তার মানে সবকিছু ফিরে পাইছে এখন। কিন্তু এবার মনসা একটা শর্ত দিছে যে চাঁদকে আমার পূজা করতেই হবে, মানে কোনো ছাড় নাই। এবার যখন দৌড়ে, এইবার যখন বেহুলা যখন আসলো, তখন চাঁদ সদাগর দৌড়ে তার কাছে গেল। যখন যায় শুনলো যে চাঁদ সদাগর, যে চাঁদ সদাগর কি মানে সবকিছু পাওয়ার পরে এবার বেহুলা বলল যে আপনাকে পূজা করতে হবে মনসার, মনসারই শর্ত দিছে। তখন চাঁদ সদাগর খুব মানে কি, চাঁদ সদাগর আবারও সেই বিদ্রোহ শুরু করলো। কিন্তু এখানে বলা আছে যে 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 সে বেহুলার চোখের জলের কাছে চাঁদ সদাগর কিন্তু সে কি হয়ে গেল, যে আপনার মানে তার যে ক্রোধ, যা তার যে প্রতিবাদী যে চরিত্রটা, সেটা কিন্তু হ্রাস পেয়ে গেল। তো এখানে দেখেন যে আসলে এই যে ছেলের বউ, তো তো ছেলের বউরা যদি এরকম খুব ভালো মানের বউ হয়, তাহলে তো অবশ্যই শ্বশুর মশাই সেই অবশ্যই মানে কি তার যে ক্রোধ সেটাকে থামায় ফেলবে, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো এই যে বললো যে বেহুলার চোখের জলের কাছে চাঁদ সদাগরের মতো একজন প্রতিবাদী পুরুষও এখানে হার মেনে গেছে। ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে দেখা যায় যে মেয়েরা সাধারণত এটা করে না, শ্বশুরদের সাথে ঝামেলা করে, এটা করা উচিত না। তো যাই হোক, তো এখানে যে বেহুলা, যে বেহুলার যে তার যেই মানে বেহুলার কাছে এখানে চাঁদ সদাগর, বেহুলার চোখের জলের কাছে চাঁদ সদাগর মতো প্রতিবাদী একজন চরিত্র, সে কিন্তু হার মানছে। তার দেখেন তার ছেলেদেরকে মেরে ফেলছে, তার সবকিছু চলে গেছে, কিন্তু তারপরেও সে অনড় ছিল, কিন্তু বেহুলার কাছে সে হার মানছে। তার মানে বেহুলার তাকে কত বেশি প্রভাবিত করছে বেহুলা, মানে ছেলের বউ। তো এরপরে দেখেন যে, তো এই জন্য বলা হচ্ছে যে মধ্যযুগের সবচেয়ে প্রতিবাদী চরিত্র হচ্ছে চাঁদ সদাগর, প্রতিপনা চরিত্র হচ্ছে আপনার কি আমাদের বেহুলা। এই দুইটা ইনফরমেশন খুব গুরুত্বপূর্ণ। আর স্বর্গের দোবার নাম হচ্ছে নেতা দোবানি। এবার মনসামঙ্গল এর আদি কবি হচ্ছে কানা হরিদত্ত, তার নাম হচ্ছে কানা হরিদত্ত। তার কোনো পদ পাওয়া যায় নাই, তার কাব্যগ্রন্থটা পাওয়া যায় নাই, কিন্তু বিজয়গুপ্ত বলছে সেই কোনো কবি না, মানে বিজয়গুপ্ত তাকে খুব অপমান করছে। বিজয়গুপ্ত বলল যে তার ছন্দ অলঙ্কার সংস্কৃত ভাষা নিয়ে তার কোনো জ্ঞানই নাই, এটা হলো মধ্যযুগে সে যা লেখছে এটা ছিল মানে কি, বলছে যে এইভাবে বলছে বিজয়গুপ্ত। তো বিজয়গুপ্তকে সেটা জানেন, বিজয়গুপ্ত হচ্ছে মনসামঙ্গল কাব্যধারার শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত, এবং সে লেখছে পদ্মপুরাণ। তাহলে দেখেন যে মনসামঙ্গলের প্রায় 22 জন কবি মনসামঙ্গল কাব্যটা লিখছে, মানে 22 জন কবি এই ধরনের কাব্য লিখছে মনসামঙ্গল নিয়ে। এর মধ্যে সবচাইতে ভালো লেখছে বিজয়গুপ্ত, শ্রেষ্ঠ কবি মনসামঙ্গলের। তার কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ, এবং উনি বাংলা সাহিত্যে সর্বপ্রথম সন তারিখ সহকারে কাব্যগ্রন্থ লিখছে। তাহলে দেখেন বাংলা সাহিত্যে এর আগে যে কাব্যগ্রন্থ ছিল ওগুলোতে সন তারিখ ছিল না, তারিখ কত সেটা কোন তারিখে লিখতেছে এগুলো বলা থাকতো না। কিন্তু বিজয়গুপ্ত সর্বপ্রথম সন তারিখ সহকারে স্পষ্টভাবে আপনার প্রথম রচনা করেন বিজয়গুপ্ত,
মনসামঙ্গল কাব্য সর্বপ্রথম সন্তারিখ সহকারে রচনা করেন বিজয়গুপ্ত। আর বিজয়গুপ্ত হচ্ছে শ্রেষ্ঠ কবি। এবং সে কার পৃষ্ঠপোষকতায় এটা করলো? সে সুলতান আলাউদ্দিন হোসেন শাহ, দিল্লির সুলতান আলাউদ্দিন হোসেন শাহের আমলে এই কবি বিজয়গুপ্ত তার পৃষ্ঠপোষকতায় সে মনসামঙ্গল কাব্য রচনা করছিল। আর মনসামঙ্গল কাব্যের তার নাম, সে মনসামঙ্গল কাব্য লেখেন মানে সে মনসামঙ্গল কাব্য ধারার কবি, কিন্তু সে যে কবিতাটা লিখছে তার নাম হচ্ছে পদ্মপুরাণ। তার মানে যদি বলে যে বিজয়গুপ্ত কোন মঙ্গল কাব্যের কাব্যধারার কবি, তাহলে বলবেন মনসামঙ্গল কাব্য। কিন্তু সে যে নামটা দিছে, দেবী মনসাকে নিয়ে লিখছে, তো সে নামটা দিছে কিন্তু পদ্মপুরাণ। ওই যে পদ্মাবতী, এখানে এখানে যে আপনার মনসা দেবীর নামও ছিল কেতকা এবং পদ্মাবতী। তো সেই যে পদ্মাবতীর সাথে পদ্মপুরাণ লিখলো। তো মনসামঙ্গল কাব্যধারার যে বিজয়গুপ্ত, সে কানা হরিদত্ত হচ্ছে আপনার আদি কবি। তাহলে এখানে দুটো ইনফরমেশন, মনসামঙ্গল কাব্যের আদি কবি হচ্ছে কানা হরিদত্ত, আর শ্রেষ্ঠ কবি হচ্ছে বিজয়গুপ্ত, মানে তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদ্মপুরাণ। এখন এখানে বলা হচ্ছে যে কানা হরিদত্তকে বিজয়গুপ্ত খুব বাজেভাবে আক্রমণ করছে, বলছে যে মূর্খ এবং ছন্দ জ্ঞানহীন একজন কবি কানা হরিদত্তকে। কিন্তু কানা হরিদত্ত মনসামঙ্গলের ফুল কাহিনীটাকে ভালো করে ফুটিয়ে তুলছে, মানে সেই কাহিনীটাকে খুব সুন্দর করে ফুটিয়ে তুলছে, তবে তার মধ্যে ছন্দ জ্ঞান এবং মূর্খ তার মধ্যে পরিচয় ছিল। মানে সেই বিজয়গুপ্তের মতো এত বেশি শিক্ষিত না, এত বেশি সাহিত্যিক না। এখন আপনিও কবিতা লিখবেন, আমিও কবিতা লিখবো না, আমার কবিতা তো অপাঠ্য হবে, আপনারটা পাঠ্য হইলো। তাহলে এবার আপনি আমাকে বললেন যে আপনার মধ্যে তো ভাই ছন্দ জ্ঞান নাই, এরকম আর। তো এখন দেখেন বিজয়গুপ্ত তার শ্রেষ্ঠ কবি, তার নাম হচ্ছে, তার কাব্যের নাম হচ্ছে পদ্মপুরাণ। আর নারায়ণ দেব একজন, সেও কিন্তু শ্রেষ্ঠ কবি। তার মধ্যেও শ্রেষ্ঠ কবি বলতে সেও উল্লেখযোগ্য কবি, যে ভালো লিখছে, তার নামও তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে পদ্মপুরাণ। এই যে দ্বিজ বংশীদাস, তো দ্বিজ বংশীদাস কার বাবা বলেন তো? আপনারা আছেন নাকি গেছেন? চন্দ্রাবতী। হ্যাঁ, আমাদের বাংলা সাহিত্যের প্রথম যেই আহ, মহিলা কবি, এই যে আমরা আমরা কিন্তু আবার বলছিলাম যে চর্যাপদে কুক্কুরিপা সম্ভবত মহিলা কবি, কিন্তু ওইটা স্বীকৃত না। ঠিক আছে, এই জন্য আমরা এই সর্বপ্রথম বাংলা সাহিত্যে একজন মহিলা কবি পাইলাম, তার নাম হচ্ছে ওই যে চন্দ্রাবতী। যে চন্দ্রাবতী সে হচ্ছে আমাদের দ্বিজ বংশী দাসের মেয়ে। তো দ্বিজ বংশী দাস ছিল আসলে মূলত, তার বাসায় ঢোল তবলা ছিল, সে মূলত ছিল গায়ক, মানে গায়ক ছিল। তো এই জন্য তার যে কাব্যের নাম হচ্ছে আপনার পদ্মপুরাণ। তাহলে দ্বিজ বংশী দাস এবং নারায়ণ দেব, বিজয়গুপ্ত সবারই কাব্যগ্রন্থের নাম ছিল আপনার পদ্মপুরাণ। এবার দেখেন এই যে ক্ষেমানন্দ, এই ক্ষেমানন্দ সে বলল তার উপাধি হচ্ছে কেতকা দাস, সে বলছে আমি মনসার দাস। তাহলে ক্ষেমানন্দ সে নিজেকে মনসার দাস বলছে। তাহলে ক্ষেমানন্দের উপাধি হচ্ছে কেতকা দাস। আর কেতকা কিন্তু হচ্ছে আপনার ওই যে মনসা দেবীর অপর নাম, মানে পদ্মাবতী আর কেতকা দুইটা নাম হচ্ছে মনসা দেবীর। তাহলে এর মধ্যে সে কেতকা দাস বলছে, আর তার কাব্যগ্রন্থের নাম হচ্ছে কেতকা পুরাণ। খুব ইম্পর্টেন্ট, বিপ্রদাস পিপিলাই, বিপ্রদাস পিপিলাই এটা আসছে মনসা বিজয় লেখছে বিপ্রদাস পিপিলাই। তাহলে দেখেন, মনসা বিজয় বিপ্রদাস পিপিলাই। ক্ষেমানন্দ লেখছে সে কেতকা দাস, মানে কেতকার মনসার দাস ছিল, তো কেতকা দাস বলে নিজেকে মনসার দাস বলছে আর। আর তার নাম হচ্ছে কেতকা পুরাণ। তাহলে দেখেন, মনসা বিজয় লেখছে বিপ্রদাস পিপলাই, এই যে বিজয়ের সাথে দেখেন বিপ্রদায়, এই যে দেখেন বিজয়গুপ্তটা কিন্তু মনে থাকবে, বিজয়গুপ্ত যে পদ্মপুরাণ এটা মনে থাকার কথা, শ্রেষ্ঠ কবি। এখন বিপ্রদাস পিপিলাইয়ের সাথে মনে রাখবেন এই যে বিজয়, এই যে বি আর এদিকে বিজয়, এদিকেও বি এদিকেও বিজয়। ঠিক আছে, তাহলে আপনি মনে রাখবেন এই যে বরশিকার বির সাথে এদিকে বিজয় লেখা আছে, তাহলে বিপ্রদাস পিপিলাই সে মনসা বিজয় লেখছে। আর বিজয়গুপ্ত যে পদ্মপুরাণ লেখছে এটা তো আপনারা সবাই জানেন। এবং নারায়ণ দেব, দ্বিজ বংশীদাস, তারাও পদ্মপুরাণ লেখছে ওই বিজয়গুপ্তের সাথে সাথে। আর ক্ষেমানন্দ যেটা, সে বলছে আমি মনসার দাস। এখন সে তার যে কাব্যগ্রন্থের নাম হচ্ছে কেতকা পুরাণ। আর বাইশা হচ্ছে মনসা মঙ্গলের যতজন কবি আছে এদের সবাইকে একত্রে বাইশা বলা হয়। এখন যদি প্রশ্নে কখনো আসে যে এখানে কারা মনসা মঙ্গল কাব্যধারার কবি নয়, তাহলে এটা খুবই আত্মঘাতিক একটা, মানে কি বলা যায়, খুবই দুর্ভাগ্যজনক একটা প্রশ্ন হবে। তো 22 জন কবির নাম তো মুখস্থ রাখা ইম্পসিবল, তবে মাঝামাঝি একটু দেখতে পারেন, এখানে একবার পড়তে পারেন, এটাই। কিন্তু এরকম প্রশ্ন যদি আসে তাহলে সেটা খুবই দুঃখজনক। দেখেন বাইশা হচ্ছে 22 জন কবির কবিতায় সমৃদ্ধ, বা বাইশা কবির মনসামঙ্গল নামেই এটা পরিচিত। এরপর মনসামঙ্গলের কাহিনী তো আমি বললাম।
এবার দেখেন আমরা চণ্ডী মঙ্গল দিয়ে দেখে আজকে শেষ করি। দেখেন যে চণ্ডী মঙ্গল, তো এই চণ্ডী হচ্ছে আপনার শিবের স্ত্রী বা মহাদেব বা মহাদেবের স্ত্রী। তো এই যে বললাম চণ্ডী সম্বন্ধে বললাম যে চণ্ডী চিন্তা করলো যে তার পূজা আর্চনা আমার পৃথিবীতে হইতে হবে। তো এখানে দেখেন আমরা মনসাতে আরো অনেক অপ্রয়োজনীয় তথ্য আছে, আসলে এত তথ্য পড়তে পড়তে আপনি বেদিশ হয়ে যাবেন। এই